সুপ্রিয় দর্শক শ্রোতা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েলে হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে। অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম হবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল এবার হুতিরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। একদিনে প্রায় 1250 সেনাকে হারিয়েছে ইউক্রেন, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে, হামাসের হুঙ্কার। ট্রাম্পের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না ভারত, পাল্টা পদক্ষেপের বার্তা। গাজার যুদ্ধবন্দী নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনা হামলা দায় নিতে হবে, দাবি ইরানের। রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলা ছক কষেছে যুক্তরাজ্য, অভিযোগ মস্কোর। এবং সর্বশেষে জানিয়ে দিব, চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইয়েমেনের হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াইসারি জানান, তারা সিরিয়ান শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াইসারি বলেছেন, ওই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন এবং হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরে গাজার নিকটবর্তী বনে নেটেরজাইম এলাকা ওই মিশর সীমান্ত সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুটি ড্রোন সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব। একদিনে প্রায় 1250 সেনাকে হারিয়েছে ইউক্রেন, দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। গত একদিনে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনের সশস্ত্র বাহিনী প্রায় 1250 জন সেনাকে হারিয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, উত্তর ব্যাটল গ্রুপ দায়িত্বরত কিয়েভের বাহিনী 185 জন সেনা সদস্যকে হারিয়েছে। সেই সঙ্গে পশ্চিম, দক্ষিণ, কেন্দ্র এবং পূর্ব এবং নেপ্টো ব্যাটল গ্রুপের ক্ষেত্রে যথাক্রমে 220 জন, 185 জন, 375 জনের বেশি এবং 200 জনের বেশি এবং 85 জন সেনা হারিয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ব্যাটল গ্রুপ নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাজভকা, নেপদেস, ভারবিন ও ইবনো অঞ্চলে বসতি এলাকায় দুটি তান্ত্রিক, একটি রেঞ্জার, দুটি বিমান হামলা ব্রিগেড, ইউক্রেনের বাহিনীর একটি আক্রমণ বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে। এতে উল্লেখ করা হয়, একই দিনে খারকভ অঞ্চলের দেরবাজ, আবমারিস্তম, ভোমস্কি এলাকায় যান্ত্রিক আর্টিলারি ব্রিগেড এবং ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি অ্যাসেট রেজিমেন্ট ইউনিট পরাজিত করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে, হামাসের হুঙ্কার। স্বাধীন এবং সার্বভৌমরা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দপ্তর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে ওই পত্রিকা জানিয়েছে দেশটি। হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারিত্বের অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন এবং সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না তারা। ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জাতিসংঘ সদর দপ্তরে 3 দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স এবং সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনের দ্বিতীয় দিন এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয়। 17টি দেশ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যার মধ্যে কাতার, সৌদি আরব, মিশরের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা আরো কয়েকটি পশ্চিমা দেশ রয়েছে। ঘোষণাপত্রে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এদিকে গাজায় ত্রাণ নিতে আসা মানুষের উপর ইসরায়েলি বর্বরতা থামছেই না। প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠেছে মৃত্যুফাদ। খাবার
নিতে এসে গুলিতে নিহত হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও। ত্রাণ নিতে এসে গুলিতে প্রাণ হারানোর মধ্যে বেশিরভাগই রয়েছে শিশু। এক একটি ট্রাকে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করে চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থাগুলো। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি সহায়তার কথা বললেও গাজা সফরে এসে কোনো জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। বরং বিতর্কিত ত্রাণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তিনি। জাতিসংঘ বারবার ওই সংস্থার বিরুদ্ধে অযোগ্যতা, নিরাপত্তা সংকট তৈরির অভিযোগ তুলেছে। অন্যদিকে গাজায় হামলা বন্ধে কোনো সমাধান পৌঁছানো যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইমিয়া জামেল। বলেন, কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যুদ্ধবিধি হবে কিনা। একই সঙ্গে তিনি গাজায় ভুয়া দুর্ভিক্ষ প্রচার চলছে বলেও দাবি করেন। ট্রাম্পের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না ভারত, পাল্টা পদক্ষেপের বার্তা। রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে রাতে ভারতকে আরো একবার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কিনে খোলা বাজারে তা বিক্রি করার অপরাধে ভারতের উপর আরো শুল্ক চাপানো হবে। তবে ট্রাম্পের এমন বার্তার পর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বারবার উদ্দেশ্যপ্রণীতভাবে নিশানা করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এটা শুধু অন্যায্য নয়, অযৌক্তিক। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে নিশানা করা হচ্ছে। আদতে সংঘাতের শুরু থেকে পর এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী ইউরোপে চলে যাচ্ছিল বলে ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সেই সময় বিশ্বের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতের সমালোচনাকারীদের দেশগুলো নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত রয়েছে। পরিসংখ্যান তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু 2024 সালে ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে 67,500 কোটি ইউরোর দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। 2023 সালে বাণিজ্য হয়েছে 17,200 কোটি ইউরোর। সেই হিসেবে দেখতে গেলে ভারত রাশিয়া মোট বাণিজ্যের চেয়েও অনেক বেশি। শুধু তাই নয়, 2024 সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানি পরিমাণও 165 লক্ষ টনে পৌঁছেছে, যা 2022 সালে রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। কেবল জ্বালানি নয়, রাশিয়া থেকে সার, খনিজ, রাসায়নিক, লৌহ, ইস্পাত এবং নানা যন্ত্রপাতি আমদানি করেছে ইউরোপ। পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তারা পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, বিবিধ সার এবং রাসায়ন কেনে। রাশিয়া ইউক্রেনের সংঘর্ষের পরে সেই আমদানি অব্যাহত রয়েছে। গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন প্রায় 600 অবসরপ্রাপ্ত ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল। এর মধ্যে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা জানিয়েছেন, হামাস এবং ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। চিঠিতে তারা লিখেছেন, ইসরায়েলিদের বিশাল এক অংশের কাজে আপনাদের গ্রহণযোগ্যতা বিরোধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই যুদ্ধ শেষ করুন, পণ্যবন্দীদের ফিরিয়ে আনুন, দুর্ভিক্ষ বন্ধ করুন। অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পের কাছে ওই অনুরোধ এমন সময় জানালেন যখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের জন্য চাপ দিচ্ছেন। সম্প্রতি হামাস এবং ইসলামিক জিহাদের প্রকাশিত দুটি ভিডিওতে কঙ্কালসার দুই ইসরায়েলি পণবন্দীকে দেখা যায়। ভিডিও দুটি ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। ভিডিও দুটি প্রকাশের পর নেতানিয়াহু দুই পণবন্দীর পরিবারের সাথে কথা বলেন এবং তাদের জানান সব পণবন্দীকে ফিরিয়ে আনার প্রচেষ্টা নিরন্তর এবং নিরলসভাবে অব্যাহত থাকবে। কিন্তু এক ইসরায়েলি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, নেতানিয়াহু হামাসের সামরিক পরাজয়ের মাধ্যমে পণবন্দীদের মুক্তি করার জন্য কাজ করছেন। ট্রাম্পকে লেখা চিঠিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের সাবেক প্রধান আমি আলান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশি ইয়ান সহ আরো অনেকেই সই করেছেন। আলান বলেন, প্রথমে ওই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত এবং প্রতিরোধমূলক যুদ্ধ, কিন্তু যখন আমরা আমাদের সব সামরিক লক্ষ্য অর্জন করেছি তখন থেকেই এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নেই। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার দায় নিতে হবে ইরানের দাবি। তেহরান সোমবার জানিয়েছে, ভবিষ্যতে যে কোনো আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য দায়ী করা হবে এবং ক্ষতিপূরণ চাওয়া হবে। একই সাথে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করার প্রস্তাব নাকচ করে দিয়েছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। ওই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যুদ্ধে স্বল্প সময়ের জন্য অংশগ্রহণ করে। ওই যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনাকে বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন করে দেয়। তেহরান এএফপি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, যেকোনো সম্ভাব্য আলোচনা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা এবং তাদের কাছে ক্ষতিপূরণ ছাড়া অন্যতম বিষয় হবে। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার সম্পর্কে জানতে চাইলে বাকাই বলেন না। গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলি নজিরবিহীন এক হামলায় ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে, যার মাধ্যমে আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ওই যুদ্ধে 12 দিন স্থায়ী হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, ইস্পাহান এবং নাতানজে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে এতে অংশ নেয়। এই সংঘাতে 2018 সালে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এপ্রিল থেকে শুরু হওয়া সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনা বিঘ্নিত করে। যুদ্ধের পর তেহরানের জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করে এবং নতুন করে আলোচনা শুরু আগে সামরিক পদক্ষেপ থেকে নিরাপত্তার গ্যারান্টি দাবি করেছে। রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলা ছক কষেছে যুক্তরাজ্য, অভিযোগ মস্কোর। ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য, এমন বিস্ফোরক দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। সোমবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এআর এই অভিযোগ করে বলেছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি। এসবিআর এর বরাতের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় একটি রুশ তেলবাহী জাহাজে হামলার ছক আঁকছে। রাশিয়ার দাবি, মস্কোর জ্বালানিবাহী জাহাজকে আটকানোর উদ্দেশ্য ওই পরিকল্পনা। এমন সময় এই অভিযোগ উঠল যখন ইউক্রেনের পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমে ঘিরে চাপ পড়েছে ইউরোপ। ন্যাটো জানিয়েছে যে সব সদস্য রাষ্ট্রে ইউক্রেনকে ওই সিস্টেম দিয়েছে তারা হয়তো 2032 সালে আগে নতুন সরঞ্জাম পাবে না। ইতিমধ্যে জার্মানি মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার হেড গ্যারান্টি চেয়েছে। এদিকে একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলে এখনো কোনো চুক্তিতে পৌঁছেনি ইউক্রেন এবং রাশিয়া। চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে। টানা 12 দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু ওই যুদ্ধবিরতির কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে। যদিও এবার সংঘাতে টিকে গেছে ইরান, কিন্তু দেশটির সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান শক্তি ভেঙে পড়েছে। তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে। এরই অংশ হিসেবে দেশটি বন্ধু প্রথম রাশিয়া এবং চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর রাশিয়া, চীন ইরানকে অস্ত্র দিতে রাজি। ইরান মূলত উন্নত মিসাইল ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত, তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তি অত্যাধুনিক নয়। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশ প্রতিরক্ষা রক্ষা করতে পারেনি। ফলে লড়াইয়ের শুরুতেই ইরানকে আকাশ দখল করে নেয় ইসরায়েল। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েল বিমান থামানোর চেষ্টা করেনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থায় বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। এসব হামলা ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলানের মতে, সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর। এক্ষেত্রে তার বড় ভরসা হবে চীন এবং রাশিয়া।